নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার সব বন্ধুদের জন্য চতুর্থীর দিনে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালোভাবে পুজোয় আনন্দ করো, কিন্তু তার সাথে ঘটনাও তো শুনতে হবে, তাই না? গত পর্বে অর্থাৎ গত শুক্রবার তোমাদের জন্য হাড় হিম করা এক ঘটনা নিয়ে এসেছিলাম, তার প্রথম পার্ট শুনিয়েছিলাম। আজ রয়েছে সেই ঘটনাটির অন্তিম অংশ। তাহলে আর কথা না বাড়িয়ে চটপট শুনে ফেলা যাক সেই ঘটনার অন্তিম অংশ। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। গত পর্বে আমরা শুনেছিলাম মরা নিয়ে ম্যাটাডোরটি যখন কাঁচা মাটির রাস্তায় প্রবেশ করেছিল, তখন হঠাৎ করে গাড়ির চাকা একটা গর্তে পড়ে যায় এবং সামনে ওরা একটি মস্ত কালো কুকুরকে দেখতে পায়। কোনোভাবেই যখন গাড়ির চাকা আর গর্ত থেকে তুলতে পারা যায় না, তখন সবাই মরার খাটিয়া গাড়ি থেকে নামিয়ে কাঁধে করে নিয়ে যাওয়ায় স্থির করেছিল। সেই সময় ওদের মধ্যে রাখাল নামে যে ছেলেটি ছিল, সেই ছেলেটি পিছন ঘুরে দেখতে পেয়েছিল যে কুকুরটি ওদের সামনে দাঁড়িয়েছিল এতক্ষণ, সে হঠাৎ করে ঝোপের ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে যায়। আজকে জানবো আমরা এরপর ওনাদের সাথে কি হয়েছিল। মরা কাঁধে নিয়ে অনেকটা পথ ওনাদের হেঁটে আসতে হয়, জিভ বেরিয়ে যায় চারজনের। কাকু এর মধ্যে একবার বলতে যান যে হঠাৎ করে খাটিয়াটা বয়ে নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে, মরার ওজন যেন কয়েক গুণ বেড়ে গেছে। পুরোহিত মশাই রেগে গিয়ে সবাইকে কোনো কথা বলতে নিষেধ করে দেন। কোনো রকমে শ্মশানে পৌঁছে ওনারা খাটিয়া নামিয়ে রাখেন। সবাই খুব ক্লান্ত অনুভব করে। 5 জন কালু ডোমের বাড়ি চলে যায়। শ্মশানের এক কোণে ওর বাড়ি। মৃতদেহ সৎকারের কাঠ, মালসা থেকে সবকিছুই ও বিক্রি করে, আবার ডোমের যাবতীয় কাজকর্ম করে। কাকু মরা ছুঁয়ে বসেছিলেন, আর পুরোহিত মহাশয় সৎকারের সব ক্রিয়া একে একে গুছিয়ে রাখছিলেন। হঠাৎ করেই কাকুর মনে হয় সামনে তেঁতুল গাছের পেছনে কে একটা যেন দাঁড়িয়ে আছে। আবছা ছায়ার মতো কে একটা দাঁড়িয়ে আছে যেন। 2-3 বার নিজের চোখ কচলে দেখে, না, মনে হচ্ছে সামনে গাছের আড়ালে কে একটা দাঁড়িয়ে আছে। ভীষণ ভয় পেলেও মনে মনে ঠাকুর দেবতার নাম করতে থাকে কাকু। আধ ঘন্টা পরে সবাই সবকিছু নিয়ে ফিরে আসে। কালু ডোমও ওদের সাথে এসেছে, তবে সে মদ খেয়ে পুরো চুর। তার মুখে একটা কথা শুনে আমরা সবাই চমকে উঠি। কালু ডোম হঠাৎ বলে ওঠে, আপনারা 6 জন গেছিলেন, আর একজন কই? সবাই একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করি। একজন বলে যে আমরা 5 জনই গেছিলাম, কিন্তু কালু ডোম জোর দিয়ে বলে যে না, আর একজন ছিল তাদের সঙ্গে। একথা বলতে বলতেই হঠাৎ হাত তুলে সামনে দেখিয়ে বলে, ওই তো সামনে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আছে। সবাই তেঁতুল গাছের দিকে তাকালেও কেউ কিছুই দেখতে পায় না। শুধু কাকুর গাটা শিরশির করে ওঠে। তার মানে কাকু একাই দেখেনি, ব্যাপারটা তার মানে মনের ভুল নয়। সবাই খুব ভয় পেলেও কেউ মুখে কিছুই বলল না। সবারই একই চিন্তা, কতক্ষণে ভালোভাবে কাজ শেষ করে বাড়ি ফিরবে। 3-4 জন মিলে চিতার জায়গাটা খুঁড়তে শুরু করে। আয়তক্ষেত্রকার একটা জায়গা কিছুটা খুঁড়ে তাতে বালি ছড়াবে প্রথমে, যাতে ঠান্ডা মাটিতে কাঠ স্যাঁতস্যাঁতে না হয়ে যায়। তার উপরে শুকনো ডালপালা আর শুকনো পাতা দিয়ে
ভারী কাঠ সাজাবে। এরপরে মরা শুইয়ে ফাঁকে ফাঁকে শুকনো ডালপালা গুজে দেওয়া হবে, আর শেষে মুখ বাদ দিয়ে সারা শরীর কাঠ দিয়ে ঢেকে দেবে। পুরোহিত মহাশয় ঝড়ের গতিতে হাত চালাচ্ছেন। গমগমে গলায় মন্ত্রপাঠ করলেও থেকে থেকেই ওনার গলা কেঁপে উঠছে। মাঝে মাঝেই নিজের পৈতে খামচে ধরছেন উনি। মুখাগ্নি করার জন্য নিরঞ্জন বাবু যখন পাটকাঠি হাতে নিলেন, মুখে ছোঁয়াতেই পাটকাঠি হঠাৎ করে ভেঙে গেল। মুখাগ্নি ভালো মতো হলোই না। সবাই মিলে এরপর ধরাধরি করে মরা চিতায় তুলল। সবাই বুঝতে পারছে মরা হঠাৎ করেই অনেক ভারী হয়ে গেছে। ভয়ে কেউই কিছু বলছে না। অনেক কষ্টে মরা শুইয়ে দেওয়ার সময় যখন কাঠ চাপা দেওয়া হচ্ছে, তখন মৃতদেহের ডান হাতটা কিছুতেই সোজা করা গেল না। ডান হাতটা অনেকটা বেঁকে চিতা থেকে বেরিয়ে থাকলো। শেষে ভারী কাঠ চাপা দেওয়া হলো। শুকনো ডালপালায় আগুন দিতেই দপ করে আগুন জ্বলে উঠল। কয়েক মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে চিতা জ্বলতে শুরু করলো। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পুরোহিত সবাইকে বললেন মরা পুড়ে শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন কোথাও না যায়, সবাই যেন এক জায়গায় একসাথে বসে থাকে। নিরঞ্জন বাবু এক কোণে বসেছিলেন, হাঁ করে চেয়েছিলেন জ্বলন্ত চিতার দিকে। ওনার শুধু মনে পড়ছিল একটু আগে কলসি কাঁধে নিয়ে 7 বার যখন উনি চিতা প্রদক্ষিণ করছিলেন, ওনার স্পষ্ট মনে হচ্ছিল কে ওনার পাশে পাশে ঘুরছে, বারবার করে ওনাকে কানে কিছু একটা বলছে। 7 বার প্রদক্ষিণ করে যখন কলসি মাটিতে ফেলে দিলেন, কলসি কিন্তু ভাঙল না, অথচ মাটির কলসি ভেঙে যাওয়ার কথা খুব সহজেই। শেষে পুরোহিত মহাশয় উঠে গিয়ে নিজে বাঁশ দিয়ে মেরে কলসি ভেঙেছিলেন। সবাই বসে আছে একসাথে চিতার সামনে। আগুনের লেলিহান শিখায় চিতা দাউ দাউ করে জ্বলছে। চারপাশ চিতার আগুনে আলোকিত হয়ে আছে। দাউ দাউ করে লেলিহান আগুনের শিখা লাফিয়ে উঠছে আকাশে। তখনই কাকুকে রামু ডাকলো। কাকু একটু অবাক হলেন, রামু আবার এর মধ্যে কখন উঠে গেল। ডাক শুনে কাকু উঠে গেলেন। একটু এগিয়ে রামুকে আর দেখতে পেলেন না, কিন্তু তখনই আবার স্পষ্ট শুনতে পেলেন পরিতোষ বলে ওনাকে ডাকলো সে, একদম স্পষ্ট রামুর গলা। কাকু আরেকটু এগিয়ে গেলেন সামনে। খেয়ালই নেই যে সামনে তেঁতুল গাছের সারির মধ্যে ঢুকে পড়েছেন কাকু। এর মধ্যে আরো 3-4 বার ওনাকে ডাকলো। কাকুও 2 বার রামু রামু বলে ডাকলেন। কাকুর কোনো হুঁশ নেই, কেমন সম্মোহিতের মতো এগিয়ে যাচ্ছেন উনি। এমন সময় হঠাৎ করে পায়ে কাঁটা ফুটতেই কাকুর ঘোর ভাঙল। উনি একদম নদীর পাড়ে এসে পড়েছেন। গা ছমছম করে উঠল ভয়ে। এতটা দূর উনি আসলেন কিভাবে? পেছনে ঘন জঙ্গল আর সামনে নদী, ফেরার কোনোই পথ নেই। অমাবস্যা বলে চারিদিক ঘুটঘুটে অন্ধকার। ওনার কানে কে যেন ওনাকে বারবার বলছে সামনে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু সামনে এগোলে সোজা নদীতে পড়বেন তিনি। উনি পেছনে ঘোরার চেষ্টা করতেই টের পেলেন কেউ ওনার বাম হাত চেপে ধরেছে। ওনার সারা শরীর স্থির হয়ে গেছে, নড়বার শক্তি নেই। কেউ একটা পেছন থেকে চেপে ধরে আছে ওনাকে, আর আস্তে আস্তে ওনাকে টানছে নিজের দিকে। আস্তে আস্তে চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে কাকুর। যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে যাবেন উনি। তখনই ওনার চোখে পড়ল
কে একজন দাঁড়িয়ে আছে ওনার থেকে একটু দূরে। সে হেঁটে ওনার সামনে এসে দাঁড়ালো। জটাজুটধারী এক সন্ন্যাসী, হাতে কমণ্ডুল আর ত্রিশূল, পরনে গেরুয়া ধুতি। সে এসেই সোজা তার মাথায় হাত দিয়ে একটা ঠেলা দিল কাকুকে। মাটিতে ছিটকে পড়লেন উনি। আর ঠিক তখনই একটা কালো ধোঁয়া যেন কাকুর দেহ থেকে ছিটকে বেরোলো আর বাতাসে মিলিয়ে গেল। মাটিতে পড়া মাত্রই কাকুর সব ঘোর কেটে গেল। সন্ন্যাসী ওনাকে ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে কথা বলতে নিষেধ করলো। নিজের ডান হাতে ত্রিশূল 3 বার ওনার কাঁধে ছুঁয়ে ওনাকে উঠে দাঁড়াতে বলল। আশ্চর্য, কাকু একেবারেই উঠে দাঁড়ালেন। একটু আগের ঘোর কোথায় কেটে গেছে যেন। এখানে মরা পড়াতে এসেছিলি? সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন। কাকু নীরবে সম্মতি জানালেন। চল। কাকুর ডান হাত ধরে ওনাকে নিয়ে এগিয়ে চলল সে। সন্ন্যাসী হন হন করে হাঁটছেন। অল্প কিছুক্ষণ পরেই ওনারা এসে পড়লেন মরা পোড়ানোর জায়গায়। ওনাদের দুজনকে এভাবে আসতে দেখে সকলেই খুব অবাক হলো। চিতার দিকে একটু তাকিয়েই সন্ন্যাসী বললেন, খুব বড় ভুল করেছিস তোরা সবাই। সকলেই একসাথে জিজ্ঞাসা করলো, কেন? তখন সন্ন্যাসী যা বললেন শুনে চমকে উঠল সবাই। হরিহর বাবুর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। ওনাকে কেউ টেনে নিয়ে গেছিল বড় বেলগাছের কাছে, আর সেখানেই ওনার আত্মা দেহ ছেড়ে বেরিয়ে যায়। উনি কিছু একটা বড় দোষ করেছিলেন, যার ফলে এভাবে ওনাকে মরতে হয়। আর যে ওনাকে মেরেছে সে এতক্ষণ ঘিরে আছে তাদের সকলকে। হরিহর বাবুর আত্মার মুক্তি হয়নি, সে আটকে আছে এই চারপাশেই। দোষ না কাটালে তার মুক্তি হবে না। সন্ন্যাসী চিতার চারপাশে ঘুরে ঘুরে গণ্ডি কেটে দেয়। মাঝে মাঝেই একটু করে বালি হাতে নিয়ে বিড়বিড় করে কি বলে চিতায় ছুঁড়ে মারে। যতক্ষণ না চিতা পুড়ে ছাই হয় সে শটান দাঁড়িয়ে থাকে সেখানে। পুরোহিত মশাইকে খুব বকাবকি করেন সন্ন্যাসী। এখানে এভাবে আসা একদমই উচিত হয়নি ওনাদের। ওই পিশাচ একটু সুযোগ পেলেই ওনাদের কাউকে না কাউকে টেনে নিত। হয়তো সেদিন কাকুকেই টেনে নিয়ে যেত সেই পিশাচ। দৈবাৎক্রমে কাকু প্রাণে বেঁচে যায়। যাই হোক, শেষ পর্যন্ত যখন চিতায় জল ঢালা হয়, উঠতে থাকা ধোঁয়ায় একটা চেহারা যেন ফুটে ওঠে সকলের সামনে। নদীতে নাভিকুণ্ড বিসর্জন দেওয়ার সময় তা বেশ কিছুক্ষণ ধরে নদীতে ভেসে থাকে। সন্ন্যাসী জলে হাত দিয়ে 3 বার প্রেতকে চলে যেতে বলে, আদেশ করে তাকে প্রেতলোকে চলে যেতে। এরপর সকলের হাতে একটা গাছের শিকড় বেঁধে দেয় সে। আগামী 7 দিন খুলতে নিষেধ করে সেটা। আর পুরোহিত মশাইকে বারবার করে খুব সাবধানে থাকতে বলে দেয় সন্ন্যাসী। এরপর সকলেই বাড়ি চলে আসে, লোহা আগুন ইত্যাদি ছুঁয়ে ঘরে ওঠে। কিন্তু এর 7 দিন পরেই ঘুমের মধ্যে হঠাৎ পুরোহিত মশাই মারা যান। কারণ কেউ কিছুই বুঝে উঠতে পারে না। কাকু নিজেও খুব অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। আর নিরঞ্জন বাবুর বাড়িতে শুরু হয় নানা ধরনের উপদ্রব। সন্ধ্যা হলেই একটা অশরীরী ছায়া যেন গোটা গ্রাম জুড়ে ঘুরে বেড়াতে থাকে। আর 2 সপ্তাহ পরে গ্রামে রাতের বেলায় করে গরু ছাগল মরতে পর্যন্ত শুরু করে। সবাই বুঝতে পারে একটা ঘন অমঙ্গলের ছায়া নেমে এসেছে সকলের উপর। পরবর্তী 3 মাসে বেশ কয়েকজনের মৃত্যু হয়। কাকুর শরীরও খুব খারাপ হয়ে যায়। শুরু হয় অদ্ভুত একটা অমঙ্গলের পালা গোটা গ্রাম জুড়ে।
এরপর সবাই মিলে সেই সন্ন্যাসীর কাছে গিয়ে অনুরোধ করে সন্ন্যাসীকে গ্রামে আসার জন্য। এরপর সেই সন্ন্যাসী গ্রামে এসে শোধন সাধনের মাধ্যমে সবাইকে মুক্ত করেছিল, কিছু ক্রিয়াকর্ম করেছিল এবং গোটা গ্রামকে বন্ধন করে দিয়েছিল। তারপর আর কোনো উপদ্রব কাকুদের গ্রামে হয়নি এবং এরপর কাকুও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তো এই ছিল কাকুর মুখ থেকে শোনা এক অতি ভয়ঙ্কর ঘটনা। সত্যি গ্রামের দিকে এখনো কত কিছু ঘটে, আর এই ঘটনাটি তো আজ থেকে কত বছর আগের ঘটনা। তখন গ্রাম আজকের মতো এতটা উন্নতিও করেনি, বিদ্যুৎও সব জায়গায় সমানভাবে এসে পৌঁছায়নি, গ্রামের পরিবেশই তখন অন্যরকম ছিল। হঠাৎ করে একজন সুস্থ মানুষ পিশাচের কবলে বা কোনো অতৃপ্ত আত্মার কবলে পড়ে বেঘরে প্রাণটা দিয়ে দিয়েছিল এবং তার ফলস্বরূপ গোটা গ্রামকে হেনস্থা হতে হয়েছিল। পুরোহিত মশাই অকালে তার প্রাণ দিয়ে দিয়েছিলেন ঘুমের মধ্যেই। কিভাবে তিনি মারা গেলেন তার কারণ কেউ বলতে পারেনি। কাকুও পুরোহিত মশাই কেন কিভাবে মারা গিয়েছিলেন এর কোনো সদুত্তর দিতে পারেনি। তবুও ভগবানের অশেষ কৃপা, সন্ন্যাসীর কিছু শোধন সাধনের ফলে আস্তে আস্তে সেই গ্রাম অভিশাপ মুক্ত হয়, পিশাচ মুক্ত হয় এবং আস্তে আস্তে সবাই সুস্থ হয়ে ওঠে। তবু যারা প্রাণ হারিয়েছে এই কারণে তারা তো আর ফিরে আসবে না, তাদের সকলের আত্মার শান্তি কামনা করি এবং ভগবানের আরও এক অসীম কৃপা যে আমার কাকু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল। তো তোমাদের কেমন লাগলো পুরো ঘটনাটি আমাকে তোমরা প্লিজ কমেন্ট করতে ভুলো না। তোমাদের যদি আমার ঘটনা পাঠ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তোমাদের কাছেও যদি এমন দুর্দান্ত কিছু ঘটনা তোমাদের ঝুলিতে থাকে আমাকে প্লিজ পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। সেই সব ঘটনা সকল আমি সব বন্ধুদের সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। আর তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। আর সেই সব ঘটনার সাক্ষী থাকতে তাই তোমাদের আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার কিছু দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।